কোথাও কিন্তু আপনি দলিল পত্রে আদিবাসী শব্দটা পাচ্ছেন না। আপনি আমেরিকাতে গিয়ে বলতে পারবেন যে এখানকার ক্যান্টনমেন্ট ছড়ান, আপনি পার্বত্য চট্টগ্রামে দিব্যি বলছেন এখান থেকে ক্যান্টনমেন্ট ছড়াও। ক্যান্টনমেন্ট কি পোস্ট অফিস? পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভেতর থেকে বাইরে থেকে কি ষড়যন্ত্র হচ্ছে, কারা এই জাতীয় সেন্সিটিভ ইস্যুগুলো চাপিয়ে দিচ্ছে, এটা দেখতে হবে। এবং বে অফ বেঙ্গলের পেরিফেরি হলো পার্বত্য চট্টগ্রাম। রোহিঙ্গারা আসছে, পিছনে মায়ানমারের সংঘাত, তার পিছনে সেভেন সিস্টারের আগুন। আমরা কোথায় আছি? একদিকে উপজাতিদের বিশ্বাসের অভাব আছে আর্মির উপরে, আবার বাংলাদেশ আর্মিও তাদেরকে বিশ্বাস করার কোনো গ্রাউন্ড পাচ্ছে না। আমি বলবো, আমি বহিরাগত বসতি স্থাপনকারী আর আপনি আদিবাসী, এক রাষ্ট্রের মধ্যে তো এটা হয় না। কিভাবে সহজভাবে আমরা বুঝাইতে পারি যে আদিবাসী জিনিসটাকে আর উপজাতি জিনিসটাকে পার্থক্যটা কেন ইম্পর্টেন্ট? চাকমা, মারমা বা একটা উপজাতি দেখলেই মানুষ সিনোনিমাস মনে করে যে এটা মনে হয় আদিবাসী। এই যে উপজাতিদেরকে নতুন প্যাকেটে আদিবাসী বলে সারা পৃথিবীর সামনে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী। সেই ক্ষেত্রে কার স্বার্থটা উদ্ধার হচ্ছে? ফরেন কারেন্সি আমাদের আসছে না অনলি ডিউ টু সিকিউরিটি রিজন। বাংলাদেশিরা কোনো কিছুই নেগোশিয়েট করতে পারে না। আমরা ডিপ্লোম্যাটিক্যালি, সেটা ব্যুরোক্রেসির জায়গা থেকে ডিপ্লোমেসি বলেন, মিলিটারি ডিপ্লোমেসির কথা বলেন, বৈষম্যকে প্রশমন করতে গিয়ে আপনি যদি 10টা বৈষম্য তৈরি করেন, এটা তো রাষ্ট্রের জন্য আইনানুগ এবং ইনসাফের কাজ হবে না। তাইলে আপনি কেন একটা স্বাধীন কমিশন করে জাতি এবং উপজাতির প্রতিনিধিত্ব নিয়ে শান্তি চুক্তি রিভিউ করেন না? কোনটা উপজাতির ল্যান্ড, ভূমি কমিশন, আবার পাহাড়ি, এবং এটা নিয়ে কিন্তু একটা বড় দ্বন্দ্ব আছে। এই বিষয়টার সমাধান আসলে কিভাবে হবে, যেটা অনেকদিন হচ্ছে না? কেন এত বিরাট বিরাট মহামানবদের প্রশাসন সাজানোর পরেও জাতিসংঘ টুপ করে এই নানা জিনিস দেয় যেটা সংবিধান বিরোধী? পার্বত্য চট্টগ্রামে তো ইমিডিয়েটলি শান্তি চুক্তির রিভিউ নয়, পুরো পার্বত্য নীতি করা দরকার। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যান ওপেন করে দেওয়া দরকার। বাংলাদেশের স্বার্থ খুঁজে পায় চায়না, বাংলাদেশের স্বার্থ খুঁজে পায় ভারত, বাংলাদেশের স্বার্থ খুঁজে পায় আমেরিকা, কিন্তু খালি বাংলাদেশেরই বাংলাদেশে কোনো স্বার্থ খুঁজে পায় না। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম সবাইকে। সাম্প্রতিক সময় আমাদের একটা অনেক বড় বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ায়, সমস্ত মিডিয়াতে, সেটা হচ্ছে আদিবাসী বনাম উপজাতি বিতর্ক। কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি আসলেই যারা এই বিষয়ে গবেষক এবং যারা সত্যিকার অর্থে জ্ঞান রাখে, তাদের কাছ থেকে আমরা শোনার সুযোগ খুব কম পাই। ফরচুনেটলি আজকে আমরা এমন দুজন অতিথিকে পেয়েছি যারা আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী বনাম উপজাতি বিতর্ক এবং ভূরাজনৈতিক বাস্তবতা সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে জানাবেন, যেটা আমাদের জানাটা খুবই প্রয়োজন। আমাদের প্রথম অতিথি প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ স্যার। উনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চিটাগাং ইউনিভার্সিটিতে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকজন সম্মানিত গেস্ট আজকে লিয়াকত আলী চৌধুরী স্যার। উনি পরিচালক আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড এবং পরিচালক চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আপনাকে প্রথম যেই প্রশ্নটা করে শুরু করতে চাই সেটা হচ্ছে, আদিবাসী বনাম উপজাতি বিতর্কের শুরুটা আসলে কোথায়? না, শুরুটা তো খুবই সাম্প্রতিক। আপনি যদি এই পার্বত্য চট্টগ্রামের বিষয়টা দেখেন, সেখানে তো ব্রিটিশ আমলে একটা আইন ছিল, সেটাকে বলি আমরা 1900 সালের ম্যানুয়াল। পাকিস্তান আমলেও কিছু এই বিষয়ক আইন ছিল উপজাতি সংক্রান্ত। 1997 সালে একটা শান্তি চুক্তি হয়েছে পার্বত্য চট্টগ্রামে। কোথাও কিন্তু আপনি দলিল পত্রে আদিবাসী শব্দটা পাচ্ছেন না। উপজাতি আছে, সংখ্যালঘু আছে, আর বাংলাদেশ সংবিধান বলছে যে এরা হলো জাতিগত সংখ্যালঘু বা সাংস্কৃতিক নৃগোষ্ঠী। তাহলে খুব চমৎকার প্রশ্ন যে আদিবাসীটা আসলো কখন? কারণ আপনার নাম আব্দুর রহমান, আপনি হঠাৎ করে আব্দুল মোতালেব হয়ে গেলে তো একটা বিপদ। অবশ্যই। আদিবাসী রাষ্ট্র যখন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা এই এথনিক মাইনরিটিস, জাতিগত নৃগোষ্ঠীকে, যারা একেবারেই প্রান্তিক, অস্ট্রেলিয়াতে গিয়ে কলোনি স্থাপন করার সময় আদিতে যারা ছিল রেড ইন্ডিয়ান বা আমেরিকার রেড ইন্ডিয়ান, যারা একেবারে 5 জন 7 জন 10 জন লোক হয়ে গেছে এবং তাদেরকে বাঁচানো দরকার, তাদের কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছে। সেখানে জাতিসংঘ ইচ্ছা করলে এগিয়ে যেতে পারে। তো এখন পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য মিলায় দেখেন, সরকারি দলিলপত্র তো আপনি পাচ্ছেন না। আদিবাসী দলিলপত্রে আপনি দেখতে পাচ্ছেন কিছুই নাই,
ইতিহাস ঐতিহ্যে দেখা যাচ্ছে যে এখানে আপনার এই নানাজন নানা সময় এসেছে। কেউ মারমাতে বায়ানমার থেকে, মগ চাকমারা আরাকান থেকে, ইন্ডিয়ার ত্রিপুরা নাগাল্যান্ড থেকে কোকি চীনরা আসছে। ফলে এরাও এক ধরনের মাইগ্রেন্ট পিপুল, একই সময় অ্যাট দ্য সেম টাইম বাঙালিরা আসছে। এখন আদিবাসী বলতে যেখানে আর কেউ ছিল না গিয়ে এদেরকে পাওয়া গেছে এমন কোনো জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের নাই। অ্যাট দ্য সেম টাইম পার্বত্য চট্টগ্রামে একটু সময় বেশি নিচ্ছি বলে ফেলি, প্লিজ। হয়তো বা আবার এটাতে আসতে হবে। একদিক দিয়ে আপনি আদিবাসী বলছেন নিজেদের, আর ওইখানে বাংলাদেশ নামক রাষ্ট্রের বাঙালি জনগণ যাদের আছে তাদেরকে আপনি কি বলছেন? স্যাটেলার। স্যাটেলারের বাংলা কি? উপনিবেশ স্থাপনকারী, বসতি স্থাপনকারী। তাহলে এটা হলো, এতে বিরাট বড় একটা সামাজিক বিভেদ তৈরি হবে। আমি বলবো আমি বহিরাগত বসতি স্থাপনকারী আর আপনি আদিবাসী, এক রাষ্ট্রের মধ্যে তো এটা হয় না। তাহলে বিষয়টা হলো আপনার রাষ্ট্র এবং সরকার সমস্যাটিকে, বা আমাদের সিভিল সোসাইটি পার্বত্য চট্টগ্রামের সমস্যাটিকে আমরা অ্যাড্রেস করতে পারিনি। এটা ছিল একটা সশস্ত্র সংঘাত, চুক্তি হইছে, উচিত কি ছিল? অস্ত্র থাকবে না, সন্ত্রাস থাকবে না। হলো কি, একটির জায়গায় 5টি গোষ্ঠী হইল এবং ছড়ায় গেল, যেটা ছিল বান্দরবন খাগড়াছড়িতে থানচি পর্যন্ত ছড়িয়ে গেল। আর সশস্ত্র সংঘাতের সমান্তরালে একটা কালচারাল সামাজিক পোলারাইজেশন হলো, যে আপনি আদিবাসী, আমি স্যাটেলার। তাহলে মানুষকে দুইটা ভাগও করে ফেললেন, এক দলের হাতে অস্ত্র চলে গেল। আপনি চমৎকার প্রশ্ন করেছেন, আপনার অনুষ্ঠান আমরা দেখি। আমরা তো আসলে জাতীয় স্বার্থে কথা বলবো, দল বা গোষ্ঠীর পক্ষে না। আমাদেরকে কিন্তু পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভেতর থেকে বাইরে থেকে কি ষড়যন্ত্র হচ্ছে, কারা এই জাতীয় সেন্সিটিভ ইস্যুগুলো চাপিয়ে দিচ্ছে, এটা দেখতে হবে। কারণ পাশেই 7 সিস্টার আছে, অত্যন্ত অগ্নিগর্ভ, পিছনে কোকি চীন এবং মায়ানমার আছে, যেখানে আপনার জাতিগত দাঙ্গা চলছে। বলা হচ্ছে যে কোকি চীনরা জাতিতে খ্রিস্টান এবং একই এথনিক গ্রুপের অংশ। এই অংশটা ইন্ডিয়ার মণিপুরেও আছে, পাশে মায়ানমারের চীনেও আছে। তাহলে এইসব ধর্ম এবং জাতিসত্তা নিয়ে একটা নিউ খ্রিস্টান স্টেট হইতে পারে বলা হচ্ছে। আবার ইন্দো প্যাসিফিক এবং বে অফ বেঙ্গলে আপনার ল্যান্ডকে তো আমরা তামা বানায় ফেলছি যুদ্ধ করতে করতে, এখন আমরা আসতেছি পানিতে। তাহলে এইটা যে একটা টেনশন জোন হচ্ছে, ইন্দো প্যাসিফিক, যার পেরিফেরি হইল বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গলের পেরিফেরি হইল পার্বত্য চট্টগ্রাম। রোহিঙ্গারা আসছে, পিছনে মায়ানমারের সংঘাত, তার পিছনে 7 সিস্টারের আগুন। আমরা কোথায় আছি? সো এই বিষয়গুলোকে শুধুমাত্র একটা শব্দ, একটা আকস্মিক কোনো একটা ঘটনা না দেখে আপনি একটা দীর্ঘ নীল নকশার অংশ হিসেবে দেখা আমি মনে করি যথাযথ হবে। স্যার, খুবই চমৎকার আলোচনা শুরু হলো এবং এটা অবশ্যই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট প্রথম যে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই, আমরা একটা সার্ভে করছিলাম এই টপিকের উপর, এবং আমরা দেখতে পাইছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে আদিবাসী এবং উপজাতির পার্থক্য বোঝে না। তো একজন ধরেন সাধারণ একটা ক্লাস 8-9-এর ছেলে মেয়ের জন্য কীভাবে সহজভাবে আমরা বুঝাইতে পারি যে আদিবাসী জিনিসটাকে আর উপজাতি জিনিসটাকে পার্থক্যটা কেন ইম্পর্টেন্ট এই কনটেক্সটে? না, এখন এইটা বোঝানোর দায়িত্ব কার ছিল? আমরা একটা সময়, আপনার খেয়াল আছে, যখন বাংলাদেশে 4-5টা পত্রিকা বলতে একটা ইত্তেফাক মনে করতো, ইত্তেফাক তখন কিং। জি। তো চাকমা, মারমা বা একটা উপজাতি দেখলেই মানুষ সিনোনিমাস মনে করে যে এটা মনে হয় আদিবাসী, এটা মনে হয় উপজাতি, এটা মনে হয় সাংস্কৃতিক নিগোষ্ঠী। এখন এটা তো আর পড়াশোনা এবং এর আইনগত মারপিচ না থাকলে তো বুঝবে না। আদিবাসী হলো একটি ভূমিতে আদিতে যারা বসবাস করেছে। এখন আপনি ঢাকাতে আসছেন, আপনি ঢাকাইয়া 50s-এ 40s-এ ঢাকাইয়া লোক ছিল, তারা ধরা যাক যে মুঘল সুবেদার ইসলাম খাঁর পিছে পিছে এসে এখানে বাড়িঘর করছে, দে আর জেনুইন ঢাকাইয়া। এখন ঢাকায় কে আছে? আপনি বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ, কুমিল্লা সব লোক এসে বাড়িঘর বানাচ্ছে। আবার কিছু লোক বাইরে চলে যাচ্ছে, কিছু লোক মার্জিনালাইজড হয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। ফলে ঢাকাইয়া কে? ঢাকাতে আপনি কাকে আদিবাসী বলবেন? আপনি ভূমিপুত্র
ভূমিপুত্র বলে আসলে কিছু আর হয় না। আপনি আমেরিকাতে একটা কালচার কি, যে 5 বছর আপনি ওয়েস্ট কোস্টে ছিলেন, এবার পরের 5 বছর আপনি ইস্ট কোস্টে থাকবেন। ইটস এ চেঞ্জ অফ টেস্ট। তো বাংলাদেশে একটি ভূমিকে আদিবাসী আমরা, অন্যরা বহিরাগত, এই যদি একটা অ্যাটিটিউড হয়, তাহলে একটা চাকমা মারমা যদি দিনাজপুরে চাকরি করতে যায়, সেখান থেকে যদি বাধা দেয়, আপনি তখন কি করবেন? বা ঢাকাতে যদি চাকরি করতে আসে, আপনি তখন কি করবেন? আবার আদিবাসী বলছি আমি, মার্জিনালাইজড গ্রুপ, প্রান্তিক, অবহেলিত, একেবারেই শেষ। উনি পিএইচডি করছেন, উনি ইউনিভার্সিটির শিক্ষক, মেজর জেনারেল হচ্ছেন, উনি সর্বত্র আছেন, তারপরে আদিবাসী বলাটা তো সাজে না। ফলে আপনি যদি সচেতন নাগরিকতার অর্থে বলতে চান, আপনি যদি জাতীয় সংহতির অর্থে বলতে চান, এই জাতীয় বিভেদমূলক বিষয়কে আটকাতে হবে। প্রশ্নটা ছিল আপনার, মানুষ আদিবাসী এবং উপজাতি বা এটার সংজ্ঞাগত পার্থক্যটা বুঝবে কি করে? জি, এখন আপনি যদি আমাকে বা আমি আপনাকে অন্ধের দেশে চশমা বিক্রি করতে পাঠাই, ওই চশমা কে কিনবে? আমি অবাক হচ্ছি, এমপি, সরকারি আমলা, সে আদিবাসী এবং বুঝে না, সে আদিবাসী উল্লেখ করছে, অথচ সংবিধান স্পষ্ট বলে দিয়েছে যে তার সাংবিধানিক পরিচয় হলো জাতিগত সংখ্যালঘু কিংবা কালচারাল মাইনরিটি, সাংস্কৃতিক মাইনরিটি। আদিবাসী একটা বিশিষ্ট বিষয়, যেটা মার্জিনালাইজড হয়ে একেবারে মাইক্রোস্কোপিক হয়ে গেছে, যাকে বিশেষভাবে রক্ষা করতে হবে। যে একদম আদিম পোশাক টোশাক পরে ওইভাবে আছে। তো তাইলে এই জিনিসটা আপনি যদি বইয়ে লেখেন যে বহু বছর আগে পাশ কইরা সচিব, আমলা, মন্ত্রী, এমপি হয়ে গেছে, ও আবার কবে বই পড়বে? রাষ্ট্রের কোনো চিন্তা না থাকলে এই ধরনের ভুল তথ্য, আপনি এমন কথা বলবেন যেটা আপনার রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। আপনি এমন কাজ আপনার আমলাতন্ত্রকে দিয়ে করবেন। কারণ কি? কারণ গণতান্ত্রিক রূপান্তরের পথে যেটা হয় সেটা হইল আপনি মূল লক্ষ্যকে বাদ দিয়া উপলক্ষ্যকে প্রধান করেন। জুম্মাতে নামাজ পড়েন 2 ওয়াক্ত, ওয়াজ এবং উপস্থিত হইতে গিয়ে আমার 1 ঘন্টা গেল। 2 ওয়াক্তের মধ্যে আমি খুব মনোযোগ দিলাম না, রাস্তায় গিয়ে বইরা গেলাম। একইভাবে আমার সহনাগরিক হিন্দুরা 3 বা 4 দিনের পূজার আয়োজন 8 ঘন্টা, গান বাজনা, আরতি, কার্নিভেল, অমুক তমুক। তো আপনি লক্ষ্য থেকে উপলক্ষ্যকে বড় করলে এই প্রবলেমটা হবে। আমাদের স্বার্থবাদী গোষ্ঠীর রাজনীতি, আমলাতন্ত্রের লক্ষ্য হলো তার চাকরি করা, কিন্তু এটারে বাদ দিয়ে সে উপলক্ষ্যকে প্রদান করছে। আজকে যে ক্ষমতায় আছে তারে তেল দেওয়া, তার কাছে গিয়ে কিছু বলা, মানুষ যেটা পছন্দ করে বা পপুলার মিডিয়া যেটা প্রচার করে সেটার সাথে সাথে থাকা। কিন্তু পপুলার মিডিয়া যদি আপনি নোম চমস্কুর কথা বলেন, সে যে কনসার্ন ক্রিয়েট করছে, যে আইডিয়া ম্যানুফ্যাকচার করছে, সে আইডিয়া তো আপনার না। আদিবাসী আইডিয়া বলেন, বাংলাদেশের সংহতির যে আইডিয়া বলেন, এটা যতদিন পর্যন্ত আমরা ইন্ডিজিনিয়াস আইডিয়া গ্রো করতে না পারবো। এখন ইন্ডিজিনিয়াস আইডিয়াটা কি? ইন্ডিজিনিয়াস আইডিয়াটা বাংলাদেশের জন্য হইতে হলে সবাইকে তার দল থেকে আসতে হবে। যেমন ধরেন জুলাই বিপ্লবের প্রত্যেকটা পার্টি জুলাই বিপ্লবের কোর সেন্সের মধ্যে একমত হইলেই জিনিসটা হবে। আপনি সেই জায়গায় জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে এক হওয়ার ব্যাপার আছে। সেটা যেই দলই করুক, আপনি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যেই দলই করেন যেতে পারবেন না। কিন্তু আজকে কি হচ্ছে, আপনি আমেরিকাতে গিয়ে বলতে পারবেন যে এখানকার ক্যান্টনমেন্ট ছড়ান। আপনি পার্বত্য চট্টগ্রামে দিব্যি বলছেন এখান থেকে ক্যান্টনমেন্ট ছড়াও। ক্যান্টনমেন্ট কি পোস্ট অফিস যে 500 লোক অ্যাপ্লিকেশন করে বলছে যে আমার একটা পোস্ট অফিস দাও, কালকে বলছে নিয়ে যাও? এর সাথে জাতীয় নিরাপত্তা আছে না? অবশ্যই। এই কথাগুলো বলার অধিকার দেওয়াটাই তো আপনার ভয়ঙ্কর রকম একটা ব্যাপার। তাহলে এই পুরো বিষয়টা রাষ্ট্র পরিচালনাও লক্ষ্যের উপলক্ষ্যটা কি? আমার 5 বছর পার হয়ে যায়, হ্যাঁ, চুরিচামারি করে আমার আখের গোটাই। রাষ্ট্র গঠন, জাতি গঠনের কাজগুলো কে করছে? 71-এর পরে আপনি সুযোগ পেয়েছিলেন, জাসদ এবং আওয়ামী লীগ দুইটাই মুক্তিযুদ্ধের শক্তি লড়াই করলো। 91-এর পরে সুযোগ পেয়েছিলেন, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, বাম, 4 জোট সবাই ছিল স্বৈরাচার বিরোধী শক্তি, লড়াই শুরু করলো। 24-এর পরে আপনি সুযোগ পাইছেন,
এনসিপি, বিএনপি, জামাত, ইত্তাকার সবাই যারা ফেসিবাদ বিরোধী শক্তি তারাও সব এক ছিল, লড়াই শুরু করছেন, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? সেই তো এক বানরের লাঠি, আর আপনি পার হইতে পারছেন না। ফলে আদিবাসী বলেন, গণতান্ত্রিক বিনির্মাণ বলেন, জাতির ডিসকোর্স তৈরি করা বলেন, প্রত্যেকটা জায়গায়, এবং আমি খুব অবাক হই, আমি নাম বলবো না, আপনি চিনবেন, একালের রবীন্দ্রনাথ বা একালের মহর্ষি সেজে একটা কুটারির তথ্য ইয়ে করছে। রাজনীতিতে যেমন একটা স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক লাগে, বুদ্ধিবৃত্তিতে এমন একটা লোক থাকা দরকার যে পদগুলোকে লাথি মারবে, যে আমাকে ভিসি করতে দিও না, পুরস্কার তুমি নিয়ে যাও। আমাদের এই জায়গায় আগায় আসতে হবে, এই কথাটাকে থ্রো করতে হবে। কিন্তু প্রত্যেকেই মতলব, লক্ষ্যকে বাদ দিয়ে উপলক্ষের মতলব, এই মতলব থেকে বের না হলে এই ভ্রান্তিগুলা সে ভ্রান্তিই মনে করে না। অতএব এইগুলোর ব্যাপারে আমরা আশা করব যে রাষ্ট্রের নীতি নির্ধারণে এবং রাষ্ট্রের চরিত্র গঠনে মৌলিক মেধার সঞ্চালন হবে। একটা কথা আমি এই প্রশ্নে শেষ করি, আজকে যদি আপনি ওয়েবসাইটে বাংলাদেশের উপর কোনো একটা আর্টিকেল চান, 1000 আর্টিকেল আসবে হার্ভার্ড, কেমব্রিজ থেকে, ইউরোপ, আমেরিকা থেকে। এই দেশের কোনো আর্টিকেল কম আসবে। আমেরিকা বিশ্বকে শাসন করছে তার সব হার্ভার্ড, MIT-র টিচারদেরকে পিছনে রাইখা। জি, মধ্যযুগে দেখেন বা পৃথিবীতে ক্ষমতা যখন যেখানেই ছিল, অ্যানশিয়েন্ট পিরিয়ডে ছিল গ্রিক এবং রোমান, এরিস্টটল, সক্রেটিসরা ছিল পাশে, জি, সিসেরোরা ছিল পাশে। মধ্যযুগে মুসলমান রুল করেছে, ইসলামিক মধ্যযুগ মানে গ্লোরিয়াস, খ্রিস্টান মধ্যযুগ মানে অন্ধকার এবং কাটাকাটি, জি, তখন ইবনে সিনা, আল রুশদরা ঘোরাঘুরি করেছে। জি, আধুনিক যুগ রেনেসা করে যখন এটা ইউরোপ, আমেরিকাতে গেল, তখনও মাইকেল অ্যাঞ্জেলো, দা ভিঞ্চিরা ঘোরাঘুরি করেছে। এখন আমাদের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র চিন্তার বুদ্ধিভিত্তিক অনুষঙ্গ হিসাবে তাবেদার, চাটুকার, দালাল, নতজানু এবং পেটুয়া বুদ্ধিজীবী যদি ঘুরে, সে তো আপনার দিক নির্দেশনা দিবে না। জি, এই সমস্যার মধ্যে আমরা আছি। চমৎকার স্যার। এখন আমি তাহলে সহজভাবে আমরা একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি আমরা অস্ট্রেলিয়ার কনটেক্সটে দেখি, অস্ট্রেলিয়ায় দেয়ার ওয়াজ পিপল অফ দ্য ল্যান্ড, যাদেরকে বলে অরিজিনাল পিপল, তারা অনেক বছর ধরে ছিল। তারপরে একটা কলোনাইজার গ্রুপ আসলো, তারা দখল করলো, এবং দখল করে তারা কি করলো, তারা এটাকে কলোনাইজ করলো। তারপরে যখন আবার মানবাধিকার সব কিছু প্রতিষ্ঠিত হলো, তখন ওই পিপল অফ দ্য ল্যান্ডকে বলা হলো আদিবাসী, এবং অস্ট্রেলিয়ানদেরকে বলা হলো যে ঠিক আছে, তোমরা তাহলে এখন এখানে তোমরা তাদেরকে ওই সম্মান এবং ওই বিশেষ সুবিধা দিয়ে থাকবে। এখন প্রশ্ন হইল, বাংলাদেশের ক্ষেত্রে যদি এই যে উপজাতি, মিনিং যারা মায়ানমার থেকে আসছে, তাদেরকে যদি এখন আদিবাসী বলা হয়, তার মানে আমাদের মতো বাংলাদেশিদেরকে ইনডিরেক্টলি বলা হচ্ছে যে আমরা এখানে কলোনাইজ করছি একরকম, যেটা একটা ভয়ঙ্কর বড় একটা কি বলবো, মানে আমাদের যে জাতীয় সম্মান এবং তার ভাবমূর্তি, সেটার সাথে মানে কমপ্লিটলি কি বলবো, আমাদের জন্য মানে এর থেকে আত্মঘাতী। তো সেই জায়গাটা থেকে এখানে আসলে স্বার্থটা কার? এই যে উপজাতিদেরকে নতুন প্যাকেটে আদিবাসী বলে সারা পৃথিবীর সামনে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে, এটা তো বাংলাদেশের জন্য আত্মঘাতী। তাহলে সেই ক্ষেত্রে কার স্বার্থটা উদ্ধার হচ্ছে? আমার মনে হয় আপনি দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গটাও এর মধ্যে আনতে চাচ্ছেন। জি, যে এখানে আসলে কারা আসলে এই বিষয়ে, মানে তাদেরকে তো নিশ্চয়ই কেউ সাপোর্ট করছে, কেউ মানে কি বলবো, তাদেরকে উৎসাহিত করছে। তা না হলে তো তারা একটা ছোট একটা গ্রুপ, তারা তো চাইলেই এত মানুষের মধ্যে তাদের নিজেদেরকে হঠাৎ করে আদিবাসী বলে প্রতিষ্ঠা করতে পারে না। তো সেই জায়গাটাতে এখানে আসলে কীভাবে, মানে কার স্বার্থ আসলে তারা হাসিল করার চেষ্টা করছে? হ্যাঁ, উনি খুব বিচক্ষণ মানুষ, উনি বিজনেস এবং পর্যটনের বাইরে মনে হয় যেতে চান না, আমার দিকে ঠেলে দিলেন। না না না, ঠিক আছে। এখন এটা খুব মারাত্মক প্রশ্ন করছেন আপনি। জি, ধরেন কখনোই ছিল না, আজকে আদিবাসী নিয়ে আসছে, এটা তো কোনো আকস্মিক বজ্রপাত না। জি, কেউ শিখাই দিছে, পড়াই দিছে, তারপরে আসছে। জি, এখন এদের পিছনে আন্তর্জাতিক এনজিও, পার্বত্য চট্টগ্রাম, আপনি তো সার্ভে করেন, আপনি জানেন। জি, আচ্ছা, আমি আপনারা একটা পরিষ্কার প্রশ্ন বলি, আপনি ইম্পেরিক্যালি মাঠ জরিপ করে আসেন, জি, আপনি সব সময়
একটা ন্যারেটিভস তৈরি করে মিথ্যা প্রপাগেশন করেন যে আপনি সব ইসলামাইজেশন করে ফেলছেন পার্বত্য চট্টগ্রামে। আপনি রেট অফ খ্রিস্টানাইজেশন কত জানেন? এদিকে বান্দরবন থেকে শুরু কইরা নিচে পর্যন্ত পুরোটা খ্রিস্টান হয়ে গেছে। কই আপনি তখন তো খ্রিস্টানাইজেশন বলেন না। আপনি আমার বই আছে সর্বশেষ যেটা আছে, আমি ওখানে জরিপ করে করেছি। আপনি শান্তি চুক্তির আগে প্রতি দশকে মসজিদের সংখ্যা, গির্জার সংখ্যা, মন্দিরের সংখ্যা এবং হিন্দু জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা, বৌদ্ধ জনসংখ্যা এবং খ্রিস্টান জনসংখ্যা আপনি গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এবং এইখানে আপনার বহু আগে কথাগুলো বাংলাদেশের কিছু দেশপ্রেমিক জাতীয়তাবাদী বুদ্ধিজীবী বলতেন যে পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ নিয়ে, ভারতের কিছু অংশ নিয়ে, মায়ানমারের কিছু অংশ নিয়ে নিউ এশিয়া নামে একটা খ্রিস্টান রাজ্য করার চেষ্টা আছে, যেটা সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা ইসরায়েলের কার্বন কপি হিসাবে বসে বাকি সবাইকে ব্যত্রাঘাত করবে, প্রতিদিন তাদেরকে লাঞ্ছনা করবে এবং এই ফিলিস্তিন লেবাননের হাল করবে, পিছনে পশ্চিমা শক্তি থাকবে। এখন দুঃখজনকভাবে আমরা আমাদের সহনাগরিক পাহাড়ি ভাইদেরকে, উপজাতিদেরকে আমরা আস্থায় নিতে পারি নাই। একটা সময় তো আপনি খেয়াল করেন সংকটটা ছিল খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে, কারণ ইন্ডিয়া তখন ব্যাক করতো ৭৫-এর আগে পরে। তখন কিন্তু ওরা এসে বলতো যে ইন্ডিয়া আমাদের ট্রেনিং দিয়েছে এবং তারা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু ইন্ডিয়া যখন তাদেরকে চাইলো না ঠেলে পাঠিয়ে দিছে। এখন মায়ানমারের দিক থেকে খ্রিস্টান আদার্স গ্রুপ, চীন কোকি গ্রুপ, কোচিন গ্রুপ, আমেরিকার ইন্টারেস্ট, এগুলা কাজ করছে। আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। আপনি বাইরের থেকে দরদ যেই দেখাক সে কখনো আসল দরদি না। আপনি ধরেন টপোগ্রাফিক্যালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি যদি আপনি দেখেন, পার্বত্য চট্টগ্রামটা হলো ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য বে অফ বেঙ্গল, উপকূলের পার্ট 100%। তার সব কিছু সাপোর্টিং, মাছের সাপ্লাই থেকে শুরু কইরা যোগাযোগের সাপ্লাই এইদিকে। ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি সে ইন্ডিয়ার পার্ট হইলে, সে দিল্লির দাসত্ব করতে করতে বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মণিপুর তো আধা নাগরিক হয়ে গেছে, ও তো তলানি হয়ে যাবে। মায়ানমারেও যদি পড়ে সেই রেঙ্গুন থেকে এখানে এসে, তাকে তো মানুষ হিসাবেই গণ্য করবে না। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সে ফোরফ্রন্টে আছে। এই জিনিসটা কি আমি আমার কোনো উপজাতিকে বুঝাইছি? বোঝানো উচিত ছিল না যে তোমাকে যারা ডেকে নিচ্ছে, ডেকে নিয়ে তোমাকে কলোনি টু দ্য সাব কলোনির মধ্যে ফেলে দেবে। আপনি দেখেন, একটা উদাহরণ নেন, বাংলাদেশের উন্নয়ন কেন আমাদের প্রতিবেশীরা চায় না? এর অর্থনৈতিক প্যারামিটার আছে। যখনই আমাদের জিডিপি বাড়তে থাকে, ৩-৪-এর দিকে নামায় দেয়, ৫-৬-৭-এর দিকে গেলে হয় কি, ধরেন এখানকার জিডিপি ৮, দিল্লির জিডিপি ৬, রেঙ্গুনের জিডিপি ৫, তাহলে আমার জিডিপি যদি উঁচা থাকে তাহলে ফ্লো, চাকরির ফ্লো, কর্মসংস্থানের ফ্লো, বিনিয়োগের ফ্লো কোথায় আসবে? আমাদের দিকে আসবে, তাই না? জি। অতএব আমার যারা বন্ধু, বড় ভাই তথাকথিত, এরা তো কেউ আমার ইয়েটা দেয় না। তখন ভারতকে আর স্বাধীন করতে হবে না যুদ্ধ করে, কারণ অর্থনৈতিক কারণে এই জিডিপির মুখাপেক্ষি হয়ে যাবে 7 সিস্টার সহ ইস্টার্ন পার্ট। সে 1000 মাইল দূরে দিল্লিতে গিয়া 5% জিডিপির জন্য ভিক্ষা চাইবে না, এখানে সে সেলফ রিলায়েন্স হয়ে যাবে, তাই না? অতএব আমার মনে হয় ভাইও এখানে আছেন, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং এই জাতিগত বা ভূ রাজনৈতিক সমস্যার পাশাপাশি অর্থনৈতিক বিষয়টা, যেটা উনি ভালো বলতে পারবেন, পর্যটন, এগুলো কাজে লাগাইলে ওখানের মানুষকে যদি উন্নত এবং যে জীবন দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের চেয়ে ভালো, তখন সে সেগুলো প্রত্যাখ্যান করবে। আপনি একটা জিনিস দিয়ে উনি হয়তো ইকোনমিক নিয়ে বলবেন, আপনি এখন আমরা সব স্রোতের মতো ইউরোপ আমেরিকায় যাচ্ছি না? অবশ্যই। আপনি মধ্যযুগে কি হয়েছে? তারা আমাদের দিকে আসছে। কি কারণে? যে তাজমহল বানাইছিলাম, যা হয়েছিল বাংলা ইবনে বতুতা বলে গেছে। তো এই জিনিস যদি আমি আবার গড়ে তুলি, ফ্লোটা কোন দিকে আসবে? আমাদের দিকে। সো জিও স্ট্র্যাটেজি, জিও পলিটিক্সের পাশাপাশি
জিও ইকোনমিক্স বলে একটি শব্দকে আমাদের নিতে হবে, জি এটা নেওয়া গুরুত্বপূর্ণ। জি স্যারের কাছে জানতে হবে জিও ইকোনমিক্সের জায়গা থেকে এই যে আদিবাসী, যদি কথার কথা তারা যদি এখানে আদিবাসী ঘোষণা পায় তাহলে তাদেরকে জমি দিতে হবে, ল্যান্ড দিতে হবে, এবং সেইটা চিটাগাংয়ের যে ওভারঅল ইকোনমি এবং ওইখানকার যে সত্যিকার অর্থে যারা মানুষ তাদের জন্য অনেক বড় একটা চাপ আসবে। একটা তো সিকিউরিটি থ্রেট, আর একটা হচ্ছে ইকোনমিক প্রেশার। অন দ্য আদার হ্যান্ড চিটাগাংয়ের যে ট্যুরিজমের যে খাতগুলা ছিল বা আরও হইতে পারতো, সেটাকেও তো আমরা আসলে প্রপারলি ইউটিলাইজ করতে পারি নাই। তো সেই ব্যাপারে যদি স্যার আপনি বলেন যে একদিকে হচ্ছে এটার যে ইকোনমিক থ্রেট, এই আদিবাসী হওয়ার যে ইকোনমিক কনসিকুয়েন্স, আরেকদিকে হচ্ছে কি আমরা আসলে কোন জায়গাগুলোতে আসলে ট্যুরিজমের অপরচুনিটিগুলো আসলে নষ্ট করছি বা প্রপারলি ইউজ করতে পারি নাই এখন পর্যন্ত। মূলত আমাদের হিল ট্র্যাক্টে বিজনেস কমিউনিটি ইনভেস্টমেন্ট করতে চাইবে যদি সরকার আমাদেরকে নিরাপত্তার অ্যাসিওরেন্স দেয়। কারণ যে কোনো একটা আপনি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, ব্যাংক বলেন, যে কোনো অর্গানাইজেশনে ইনভেস্টমেন্ট করবে, সে তার সিকিউরিটি চাইবে। তদ্রূপ বিজনেসম্যানরাও পাহাড়ি এলাকায় ইনভেস্টমেন্ট এখনও অনেক অপরচুনিটি আছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে হিল ট্র্যাক্টে যে এরকম সৌন্দর্য, বাংলাদেশের সৌন্দর্য ওয়ার্ল্ডের অন্যতম একটা জায়গা পাহাড়ি এলাকাগুলো, ওখানে অনলি যেতে পারছে না। সাপোজ মনে করেন বিভিন্ন উন্নত দেশগুলোতে 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে, হিলের মধ্যে হিল কেটে বানিয়েছে। আমাদের এখানে তদ্রূপ অনেক অপরচুনিটি আছে। আমাদের ফরেন কারেন্সি আমাদের আসছে না অনলি ডিউ টু সিকিউরিটি রিজন। সরকার যদি অ্যাসিওরেন্স দেয় ওখানে কোনো সিকিউরিটির প্রবলেম হবে না। পার্শ্ববর্তী দেশে দেখেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ওদের কিন্তু সোর্স অফ ইনকাম, মেজর সোর্স অফ ইনকাম হচ্ছে ট্যুরিজম থেকে। আমাদের এখানেও কিন্তু আমরা চাইলে ইনশাল্লাহ করতে পারবো যদি সরকার আমাদেরকে সিকিউরিটি অ্যাসিওরেন্স দেয়। না, কিন্তু আমি একটু যদি আপনি আমাকে অনুমতি দেন, যদি এখানে সরকার অনুমতি দেয় বা কন্ডিশন গড়ে ওঠে, পর্যটন, ইকো ট্যুরিজম বা হেলথ কেয়ার, ওয়েলবিং, মেডিটেশন সেন্টার ইত্যাদি হয়, এর বেনিফিট কি শুধু বাঙালিরা পাবে, পাহাড়িরা পাবে না? বাইরেরাও পাবে, কিন্তু আমাদের দেশে ফরেনাররা কেন আসতেছে না, একমাত্র রিজন হচ্ছে যে কিছু তো আসতেছে, একটা পার্সেন্টেজ তো না, আমি আসতেছে। বলছি সেটা আছে। আপনি এখন কিন্তু চিটাং শহরে আপনি স্পা, বিউটি পার্লার এবং গার্মেন্টসে কিন্তু প্রচুর উপজাতি মেয়ে দেখবেন, রাইট, তাই না? রাইট, হ্যাঁ। তো ওখানে যদি আমি কর্মসংস্থান করি, ওদের যদি 80%, কারণ ধরেন পার্বত্য চট্টগ্রামে চাকরি করতে দিনাজপুরের লোক খুব কমই আসবে, ওখানে লোকে আগে চাকরি করে। ওখানে লোকাল পিপলরাই থাকে। তাহলে এটার মধ্যে যে সিরিয়াস এমপ্লয়মেন্ট এবং ওর বাই প্রোডাক্ট ব্যাক টু ব্যাক হিসাবে হোটেল, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, হাজার রকম ব্যাপার দাঁড়াবে। এই বিষয়টাকে আমাদের নেতৃবৃন্দ, আমাদের আমলা বা স্থানীয় প্রশাসন কি এটা বুঝাইতে পারছে? আমার তো সেটা মনে হয় না। এটা তো বোঝানো দরকার ছিল যে তুমি যদি ইকোনমি, যেমন একটা ইকোনমিক গ্রাউন্ড দেখেন 70-এর পর থেকে 97 পর্যন্ত যে সংঘাতটা হলো, এটার সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু পাহাড়িরা হয়েছে। কেমনে? তারা এই দীর্ঘ সময়ে কোনো উচ্চশিক্ষা নিতে পারে নাই। হয় তারা যুদ্ধ করতে গেছে, সংঘাত করতে গেছে, নাহলে পলায়ে বেড়াইছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি এই বেনিফিটটা পায়, এই পজিটিভ ইনভেস্টমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টটা পায়, ওদের জিডিপি তো বাংলাদেশের যে কোনো জায়গার থেকে বেশি হয়ে যাবে, বেশি হবে। যেমনিভাবে ব্যাঙ্গালোরের জিডিপি সবচেয়ে বেশি, হায়দ্রাবাদের জিডিপি মানে সিটি হিসাবে, তো ওখানে ন্যাচারালি বেশি হয়ে যাবে, বেশি হয়ে যায়। আমার মনে হচ্ছে এই জিনিসটা তাদেরকে বোঝানো যাচ্ছে না। তাদেরকে বোঝানো যেটা হচ্ছে, এটা একটি ইলিউশন। বেনেডিক্ট অ্যান্ডারসনের বই আছে, বইয়ের নাম হলো ইমাজিন নেশন। নেশন বইলে আসলে কিচ্ছু না, ইমাজিন করে দেয়। আপনি যদি জেনুইন নেশন করতেন, আপনি কুর্দিদেরকে আগে করতেন, তাদেরকে 7 টুকরা করে দিচ্ছেন। বাঙালি, আসামের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি আসে না কেন? সে তো ভারতীয় হিসেবেই খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছে? আমি তো পাকিস্তান পরিত্যাগ করে এসে গেছি। তাহলে তার বাঙালিত্বের মধ্যে জোট আছে, ওইটার ছদ্মাবরণে সে উত্তর ভারতের আর্য বেদ শাসিত ভারতীয়কে সে গ্রহণ করেছে। বাঙালি ওটা তার প্রলেপ ছিল, দুয়ে মুচে গেছে গা। পশ্চিমবঙ্গের নির্বাচন সেটা বলে গেছে। অতএব পাহাড়ের মধ্যে যেই ইমোশনাল গেমটা করা হচ্ছে,
আর নিচে দিয়ে অস্ত্র দেওয়া হচ্ছে। এই দুইটার বিরুদ্ধে আমাদের সরকার অত্যন্ত দুর্বল, স্লথ, একদম ন্যূজ্জ পদক্ষেপ নিচ্ছে। এটার যে ইন্টারভেনশন হওয়া দরকার, ইন্টেলেকচুয়াল, একাডেমিক, ওইটা আপনি হচ্ছে না, এটা হওয়া দরকার। স্যার এখানে একটা ডিপার কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ইতিহাস থেকে দেখি, বাংলাদেশিরা কোনো কিছুই নেগোশিয়েট করতে পারে না। আমরা ডিপ্লোম্যাটিক্যালি, সেটা ব্যুরোক্রেসির জায়গা থেকে ডিপ্লোমেসি বলেন অথবা আমরা মিলিটারি ডিপ্লোমেসির কথা বলেন, তা এক্সাম্পল হতে পারে রোহিঙ্গা ইস্যুটা। আমরা কিন্তু মায়ানমারের সাথে কোনো কিছুই, মায়ানমারে আমরা সরাসরি যেতেই পারি না, আমরা যাই অন্য দেশ ঘুরে। মায়ানমারের সাথে আমাদের একটা ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার আছে, অন্য ফেইলিয়ারের পাশাপাশি এইখানেও আমাদের একটা ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার আছে। এই যে দেখেন এই পার্টিকুলার ইস্যুটাতে ILO 169 এবং আপনার জাতিসংঘ আদিবাসী ঘোষণাপত্রে সুন্দর মতো হঠাৎ করে বসায় দিল আদিবাসী। আমাদের কিন্তু কনস্টিটিউশনে আদিবাসী নাই, কিন্তু হঠাৎ করে বাইরের জাতিসংঘ এসে অথবা ILO এসে বলতেছে না, হঠাৎ করে এই সময় এসে যে এটা আদিবাসী। এটাও কিন্তু আমাদের একটা ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার। এটা তো তারা হঠাৎ করে অন্য অনেক উন্নত দেশের ক্ষেত্রে বলতে পারতো না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ধরায় দিল। সো কেন তারা ধরায় দিল? এইটা আমাদের যে একটা জাতীয়, এটা হলো আপনার না, এটা আপনি জেনারেলাইজ এভাবে করবেন না যে বাঙালি পারে না, তা না। বাঙালির কোন অংশ পারে না? যে অংশ পয়সা দিয়ে এসে চাকরি দিচ্ছে, জি, যে অংশ দলের ধামা ধইরা এসে চাকরি দিচ্ছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দিচ্ছে। তেলবাজি করে উঠছে। আপনি ক্রমান্বয়ে আঞ্চলিকতার নামে, দলীয়করণের নামে, আর্থিক প্রণোদনার নামে, ঘুষ নিয়ে, মদ নিয়ে, মেয়ে মানুষ নিয়ে যেভাবে চাকরি দিচ্ছেন উভয় সরকারের আমলে, তাতে যেই আগাছা এবং আবর্জনার পয়দা হয়েছে। আপনি এই কথা বলছেন, আমাদের তো ছাত্রছাত্ররা সচিব হয়ে গেছে, এদের মধ্যে কয়জন ছাত্র ইংরেজিতে ড্রাফট লিখতে পারে? আপনি যদি এটা শুনেন আপনি অজ্ঞান হয়ে যাবেন। এরা তো এক একটা ছোট জগন্নাথ এবং এক একটা মাকাল ফল। আপনি পদ পদবি টাই নিয়ে বসে রয়েছে, তার স্কিল দেখেন। আপনি মহাস্বৈরাচার শেখ হাসিনা, মহাস্বৈরাচার এরশাদ, আপনি ওই লোকটার নাম জানেন, আক্তার হামিদ খান, কুমিল্লার বার্ড প্রতিষ্ঠা করছে, নাম জানেন না? সবাই জানে। ওই লোকও সিএসপি ছিল, আমলা ছিল। উনি যেই জায়গায় ডিসি ছিলেন ব্রিটিশ আমলে, সেখানে খাদ্য গুদামজাত করে ফেললো যুদ্ধের প্রয়োজনে, কিন্তু সে বললো যে আমি এটা মানবো না, আমার মানুষ মরে যাবে, এটা ছাড়তে হবে। ছেড়ে দিলেন, তাকে শোকজ করলো, চাকরি ছেড়ে দিয়ে আসে সেই নন বেঙ্গলি লোক, কুমিল্লায় ভিক্টোরিয়াতে চাকরি নিল, তারপর বার্ড করলো। আপনি এরশাদের দোসর হিসাবে, হাসিনা বা যেই স্বৈরাচার হোক, দোসর হিসেবে কারা ছিল? একটা মন্ত্রী দিনাজপুরের, রংপুরের গ্রাম থেকে জনগণের সাথে মিশে মিশে আইসা আমলাতান্ত্রিক ঘাট, দুর্নীতির অন্ধি সন্ধি কি জানে? তাকে কে শিখাইছে? তাইলে আপনি এই বার্গেনিংটা কে করতে পারে না? এই বার্গেনিংটা করতে পারে না যাদের উপর আপনি আস্থাশীল, তারা আসলে অযোগ্য, কিংবা আর্থিক বা বিভিন্ন চারিত্রিক দুর্বলতার কারণে বিভিন্ন রেশওয়াত বা সুযোগ সুবিধা নিয়ে তারা সেই দুর্বলতাটা দেখায়। অতএব আমরা তো মানে আপনি খুব ইজি ইয়াটা দেখেন না, সাইকোলজিটা দেখেন। আপনার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে, আপনি কিন্তু এই রাস্তা কত মজবুত এবং ভালো হলো সেই ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার এবং উদাসীন। যদি আপনি সেই রাস্তার কন্ট্রাক্টরকে চা খাওয়াইয়া বা খাতির কইরা 4টা ইট নিয়ে আইসা আপনার চকির চায়ের কোনায় দিয়ে চকি উঁচা কইরা ফেলাইতে পারেন, আপনি খুশি। আপনি আর কিছুই দেখবেন না, এটা নিয়ে আরামে থাকবেন। আর আমরাও তো ইট নিয়ে যদি নিজের ঘরের চকি উঁচা করে, জাতির তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য ন্যায়পাল থাকার দরকার ছিল, স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকার দরকার ছিল, গুড গভর্নেন্সের প্রাইমারি এলিমেন্ট আপনার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, এগুলোর দরকার ছিল। এগুলো করেন না কেন? আপনি স্বৈরাচার চেঞ্জ করছেন, তার বিধি ব্যবস্থা লোকজন সব বসায় রাখছেন। তাইলে আস্তে আস্তে যদি বিবর্তনের ধারায় আরেকটা স্বৈরাচার আইসা যায়, তখন আপনি না করবেন কেমনে? স্যার ওই প্রশ্নটা একটু ফেরত যাই। ILO 169 এবং জাতিসংঘের যে আদিবাসী ঘোষণাপত্র, তারা যে আমাদের জন্য এটা চাপায় দিল আদিবাসী শব্দটা, যেটা এটা নেওয়া উচিত হয় না। এটা তো আমাদের সাথে সংবিধান অনুযায়ী নাই, কিন্তু আমাদের দেশে যে কোনো আদিবাসী নাই, কিন্তু আমরা তো এটা রেকর্ড দিয়ে সরকার বলে না কেন? এক্স্যাক্টলি, আমরা তো যথেষ্ট শক্তিশালীভাবে আমরা তো এটা প্রতিবাদ তো করলাম এটার না। বলার দায়িত্ব আপনি, আমরা তো ধরেন সিভিল ভয়েস,
জি। আমরা সিভিল স্পেস তৈরি করছি, কিন্তু এখানে যে গভর্নমেন্ট প্রেস নোট বা গভর্নমেন্ট ভয়েস, আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কি করে, পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে, তারা তো দেখবে যে কোন জায়গার থেকে কোন আইন বা কোন বিষয় আমাদের জাতির স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। অতএব এই জিনিসগুলো তো তাদের শক্তভাবে দেখা উচিত। এখনও সময় আছে। তারা যে অযোগ্য না, তারা যে ফেসিবাদের দোষর না, তারা যে জাতীয় স্বার্থে কাজ করে, এরকম দু একটা উদাহরণ রাখা, তা নাহলে কিন্তু মানুষের আস্থা চলে যাবে। স্যার, আমরা তো বিভিন্ন সময় এনজিও এবং বিদেশি বিভিন্ন মহলে প্রচুর তৎপরতা এখানে দেখি। আপনি যেমন খ্রিশ্চানাইজেশনের কথা বললেন, সেটা তো আর বাংলাদেশি লোকরা করতেছে না, বাইরের এনজিওর থ্রুতে আসতেছে। তো তারা যে এত অ্যাক্টিভ হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা আমাদের দেশের রাজনীতিবিদ বলেন, সচিবালয় বলেন, অথবা পুরো জায়গাটায়, পুরো ইকোসিস্টেমে কিন্তু যথেষ্ট আলোচনা দেখি না। আমরা অনেক দেশের ভিতরে ছোটোখাটো ইস্যু নিয়ে অনেক ট্রেন্ডি ইস্যু হয়, কিন্তু আমার দেশের এত বড় একটা জাতীয় নিরাপত্তা বিষয়, সেখানে কিন্তু তারা আসতেছে খোল্লা ইচ্ছা মতো টাকা, কত কোটি টাকা ঢুকাচ্ছে। তারা বান্দরবান অথবা চিটাগাঙে বিভিন্ন জায়গায় আসলে কি কাজ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা হচ্ছে না, এবং সেটা বাড়তে বাড়তে এত পাওয়ারফুল হয়ে গেছে যে তাদের হাত ILO 1 এবং ইউনাইটেড নেশনস পর্যন্ত পৌঁছে গেছে, এবং তারা তাদের সেটা তাদের ডিপ্লোম্যাটিক ক্যারিজমা বলেন অথবা বার্গেনিং পাওয়ার বলেন, তারা তো তাদেরটা আদায় করে নেওয়ার চেষ্টা করতেছে। তো সেই জায়গাটায় আমরা কিভাবে এই পুরো জিনিসটা ঘুমায় রইলাম? না, এটা দুটো জিনিস। একটা হইলো এই অযোগ্য প্রশাসন এবং আমলাতন্ত্র নেতৃত্বের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব এবং আমলাতন্ত্র পাশাপাশি যেই জিনিসটা খারাপ করা হয়েছে সেটা হলো বিভাজন। আপনি ভালো জানেন, আপনি যোগ্য আছেন, আপনাকে কিভাবে আটকাবো? কিল দ্য ডগ গিভিং এ ব্যাড নেম, তার একটা বদনাম দিয়ে দাও, তাকে এমন একটা পদবি দাও যাতে সে মার্জিনালাইজড হয়ে যায়। এই করে আপনি কিন্তু আপনি দেখেন সোভিয়েত ইউনিয়নে যে বলশেভিক বিপ্লবটা হওয়ার পর দেশ অন্ধকারে কেন? জারের আমলে সব ইঞ্জিনিয়ার পালাইয়া গেছে, বাতি জ্বালাবে কে? লেনিন মাইক মেরে লোক পাঠায়া চিফ ইঞ্জিনিয়ারে খুঁজায় আনছে, এনে বলছে যে তুমি জারের আমলে যে এই কাজটি করতে, এখন বিপ্লবীদের পক্ষে এই কাজটি করো, এবং সেই কাজটি করে বিদ্যুৎ করলো। তো আপনি আমলাতন্ত্র একটা নিরপেক্ষ। আপনার মধ্যরাতে যদি একটা লোকের পেটে ব্যথা হয়, কিংবা কারো যদি ছেলে অঙ্কে বা ইংরেজিতে ফেল করে, তার ভালো ডাক্তার বা চিকিৎসকের জন্য সে কি দেখবে যে ডাক্তার হিন্দু না মুসলমান না খ্রিস্টান? দেখবে না। রাষ্ট্রেরও তো এই জায়গাতে এই নৈবিক এই অবজেক্টিভিটিটা থাকা দরকার, যে যাকে দিয়ে তারে আপনি একজন ভালো ডাক্তার সেটাই ভালো। আপনি ভালো বিএনপি ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার বইলা কোনো ডাক্তার হইতে পারে না, আওয়ামী লীগের আমলা বিএনপির আমলা বইলা কোনো আমলা হইতে পারে না। তো এরা প্রতিদিন এটা হয় কেন? মিডিয়া আপনি দেখেন এই সরকারের আশেপাশে পায়ের কাছে ঘুরে কেন? তুমি সমালোচনার জায়গায় থাকো না কেন? তাইলে এই যে এক ধরনের নষ্ট বৃত্ত এবং একটা পুনঃপনিকভাবে চলছে, একজনকে দোষ দিয়ে নিজে সেই দোষে অবগাহন করছে, এটা তো কোনো কাজের কাজ হইতে পারে না। অতএব এই যে পয়েন্টগুলো আপনি পয়েন্ট আউট করেছেন, যে এই ILOর ব্যাপারগুলো, জাতিসংঘের ব্যাপার, আদিবাসী, এগুলো কিন্তু ক্রমশই উদাসীনতা, অযোগ্যতার কারণে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলে তখন কিন্তু এটা লেজে গোবরে হয়ে যাবে। অতএব একটা দেশপ্রেমিক, গণতান্ত্রিক, জনমুখী সরকারের উচিত হলো অতীতের ফেসিবাদ, স্বৈরাচার, দুর্নীতির পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নীতিগত শৈথিল্য এবং যে অযোগ্যতার প্রমাণ রাখা হয়েছে সেগুলোকেও পরিশোধন করা। স্যার, আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের উপজাতিদের যে সম্পর্ক, সেনাবাহিনীর সাথে উপজাতির সম্পর্কের মধ্যে আমরা দুইটা পার্ট দেখলাম। একটা পার্ট হচ্ছে যে বেশ কিছু কয়েকবার সংঘাত হলো। আবার আমরা যেটা দেখলাম স্যার, সেটা হচ্ছে যে একটা অস্ত্র সমর্পণ হইল, কিন্তু অস্ত্র সমর্পণের পরেও দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ বেশ ভারী কিছু অস্ত্র নিয়ে আবার বিচ্ছিন্ন সংঘাত হচ্ছে। তার মানে তারা তো অস্ত্র যদি সমর্পণ করেই থাকে, তাহলে তো আবার তার 14 দিন পরে তাদের তো আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে ঘোরাঘুরি করতে দেখার কথা। তার মানে তারা অস্ত্রটা আসলে সমর্পণ করে নাই। একদিকে উপজাতিদের
বিশ্বাসের অভাব আছে আর্মির উপরে, আবার বাংলাদেশ আর্মিও তাদেরকে বিশ্বাস করার কোনো গ্রাউন্ড পাচ্ছে না, বা গোয়েন্দা সংস্থা কোনো গ্রাউন্ড পাচ্ছে না। তো কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের সুশীল সমাজের একটা বয়ান হইল যে বাংলাদেশ আর্মি খুব টর্চার করে। এটা অনেক জায়গায় অনেক মিডিয়াতে এটা আলোকপাত হয়। আসলে এই ঘটনাটাকে আমরা স্যার কীভাবে দেখব? এটা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা না করে অ্যাকচুয়ালি সেনা ক্যাম্প প্রত্যাহার করলে নিরাপত্তা শূন্যতা তৈরি হতে পারে এমন উদ্বেগ রয়েছে। আবার অতিরিক্ত নিরাপত্তা উপস্থিতি নিয়েও বিভিন্ন মত আছে। তাই নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতিভিত্তিক মূল্যায়নের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। জি স্যার। জি, তো এখানে আমাদের যে সুশীল সমাজের যে একটা অতি প্রতিক্রিয়াশীল মানসিকতা, যে সে তার দেশের সেনাবাহিনীর পক্ষে কথা বলতে রাজি না, সে উপজাতিদের জন্য হঠাৎ করে তার প্রেম উতলায় পড়লো, যেখানে সে ঘটনাটা ভালো মতো জানেও না। এই সুশীল সমাজের প্রবলেমটা কি? না, এখন আপনি মুশকিল হইল কি, ওই লোকটার কাছে যাইতে হয় যার নাম হইল আহমদ ছফা। কি বলে গেছিল, বুদ্ধিজীবীরা যা বলছে এটা যদি আপনি শুনেন তাইলে বাংলাদেশ স্বাধীন হবে না, আর এটা যদি এখন শুনেন তাহলে বাংলাদেশ আগাবে না। তা আপনারা সুশীল চিহ্নিত করে আপনি এদের যদি মনে করেন এদের কথাবার্তার মধ্যে থেকে দুর্গন্ধ আসছে, জাতি বিরোধী গন্ধ আসছে, আপনাদেরকে অগ্রাহ্য এবং প্রত্যাখ্যান করেন না কেন? আপনি সুশীলের তো অদ্ভুত রকম, আপনি গ্রামসি পড়েন, আপনি আপনি এই যে এই আরও যারা আছে, আপনি জার্মানিয়া মারা গেল কয়দিন আগে, আপনি পাবলিক স্পেস তৈরি করতে পারে না, পুরস্কার নিতে চায়, আপনি সে সব সময় নতজানু হয়ে বিভিন্ন রাষ্ট্রের সেবাদাস থাকে। ও তো কোনো বুদ্ধিজীবী এবং সুশীলের পদবাচ্যই না, এ ভাড়াখাটা এক ধরনের মাইকম্যান। অর্থাৎ আপনি যদি এটা চিহ্নিত করতে পারেন, এই সুশীল ফুশীল এগুলো এক ধরনের গালি হয়ে গেছে, সিনিয়র সাংবাদিক, সুশীল ইত্যাদি, এগুলো কোনো কাজের কথা না। কাজের কথা হলো আপনার প্যারামিটারটা কি। প্যারামিটারটা হলো আপনি জাতীয় স্বার্থ, জনস্বার্থ এবং মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে কোন কথাটা বলছেন, আর এর বাইরে কোন কথাটা বলছেন। অর্থাৎ এরা কে, কার উদ্দেশ্যে, কার মুখপাত্র হয়ে, কার দ্বারা লালিত পালিত হয়ে কি কথা বলছে, ও ধরে ধরে জবাব দেওয়া, এটা আমার মনে হয় আমরা প্রতিক্রিয়াশীল আচরণ হবে। এটাকে আপনি ইতিবাচকভাবে তুমি মানুষকে ডাকো সত্য এবং সততোপদেশের সাথে। এটা তো পতন হয়েছে, যে চিল্লায় আওয়াজ করা হইতেছে সর্বনাশ, এ তো কোরআনের ওই বাণী এখানে মিস করতেছে, চিৎকার হাউমাউ এনে ধরে ওরে মারে। ওই জায়গার থেকে একটি যুক্তি, শালীনতা, বুদ্ধি, বিবেকের সমাজের উত্তরণ করতে হবে। ধর্ম থেকে সংস্কৃতি পর্যন্ত, রাজনীতি থেকে অর্থনীতি পর্যন্ত যদি এই রুল অফ গেম, এই স্ট্যান্ডার্ডটা আনতে পারি, তাইলে কিন্তু মানুষ তার নিজের চোখেই সব দেখবে, নিজের মুখেই নিজের ঝাল খাবে, আরেকজনের মুখে ঝাল খাবে না। স্যার, আমাদের পাহাড়ে একটা বড় অংশ কিন্তু বাংলাদেশিরাও থাকে, বাঙালিরাও থাকে, এবং তাদের কিন্তু অনেক কমপ্লেন যে ভূমির মালিক নিয়ে তাদের ভূমি কমিশনের সাথে কনফ্লিক্ট, এবং এই ভূমি নিয়ে কনফ্লিক্টটা কিন্তু ছোট ল্যান্ড না, এটা বিশাল এরিয়ার ল্যান্ড নিয়ে। এবং আমাদের দেশে এমনিই প্রায় 20 কোটি মানুষ, এমনি আমাদের দেশের ল্যান্ডের সংকট, তার মধ্যে আবার এখানে কোনটা উপজাতির ল্যান্ড, ভূমি কমিশন, আবার পাহাড়ি, এবং এটা নিয়ে কিন্তু একটা বড় দ্বন্দ্ব আছে। তো এই বিষয়টার সমাধান আসলে কিভাবে হবে, যেটা অনেকদিন হচ্ছে না? এটা ভূমি প্রশ্নে পার্বত্য চট্টগ্রামের অন্যতম জটিল ইস্যু। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ে ভূমি সংক্রান্তের দাবি ও উদ্বেগ রয়েছে। টেকসই সমাধানের জন্য স্বচ্ছ ভূমি জরিপ, নিরপেক্ষ বিচারক প্রক্রিয়া এবং সকল নাগরিকের সাংবিধানিক অধিকারের ভারসাম্যতে সুরক্ষা প্রয়োজন আমি মনে করি। স্যার, আপনার কাছে শান্তি চুক্তির পুনর্মূল্যায়নের গুরুত্বটা নিয়ে আবার আসব। যে 1979-এ যে চুক্তি হইল, তারপরে 30 বছর পার হয়ে গেল। তো তারপরে বর্তমান বাস্তবতায় এই শান্তি চুক্তিটা কি আসলে, এটাকে আবার পরিবর্তন বা পুনর্মূল্যায়ন করা উচিত কিনা? বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন হয়েছে? বহুবার। তো শান্তি চুক্তি তো সংবিধানের চেয়ে বড় কিছু না। ধর্মীয় কোনো
প্রত্যাদেশও না। এটা হলো বাস্তব প্রয়োজন, একটা সামাজিক চুক্তি, একটা রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি ওই কাঠামো থাকে? আপনি চুক্তি করছেন জনসংহতির সাথে, সেটা ছিল একটা স্টেক, এখন 5টা স্টেক তৈরি হয়েছে, পিসিজিএস, এরপর এটার নাম কি আপনার কোকি, চীন, অমুক তুমুক, 5-6টা স্টেক তৈরি হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ছিল উপজাতি অধ্যুষিত এলাকা, এখন কিন্তু পার্বত্য চট্টগ্রাম হয়ে গেছে উপজাতি এবং পাহাড়ি বাঙালির একটি মিশ্রিত এলাকা, কারণ উভয়েরই ডেমোগ্রাফিক ফিচার হলো 50-50। তাহলে এইসব চেঞ্জিং ফেনোমেনাকে অ্যাড্রেস করে আপনার যদি কোনো জায়গায় কথা বলতে হয়, আপনি যদি ইনক্লুসিভ হইতে চান, আপনি কাকে কাকে আঞ্চলিক পরিষদে স্থান দিয়েছিলেন, তারা সঠিকভাবে সেটা পাচ্ছে কিনা, 13টা উপজাতির মধ্যে নিচের দিকে যারা আছে তারা আবার আলট্রা মাইনরিটি হয়ে যাচ্ছে কিনা, তারাও কিছু পাচ্ছে কিনা, 50% বাঙালি চাকরির কোটা, ভর্তির কোটা বা এই অংশগ্রহণের জায়গা ঠিক মতো পাচ্ছে কিনা। আপনি একটি বৈষম্যকে প্রশমন করতে গিয়ে আপনি যদি 10টা বৈষম্য তৈরি করেন, এটা তো রাষ্ট্রের জন্য আইনানুগ এবং ইনসাফের কাজ হবে না, ওইটা তো আমাদের দেখতে হবে। তাইলে আপনি কেন একটা স্বাধীন কমিশন করে সকল সম্প্রদায়, জাতি এবং উপজাতির প্রতিনিধিত্ব নিয়ে শান্তি চুক্তি রিভিউ করেন না, শান্তি চুক্তি নিয়ে খোলা আলোচনা করেন না? আপনি এটারে তাবিজ বানায়া, সরকার বলছে যে 80% বাস্তবায়ন করছি, ওরা বলছে 20%ও করো নাই, তাহলে এটা খুলে দেন। যদি এটা করার মতন হয়, নতুন জিনিস নেন। আপনি ভূমির জন্য, পার্বত্য চট্টগ্রামে ভূমির কোনো কাগজপত্র নাই, এটা ট্রেডিশনালি থাকতো, দলিল রাখতো না। তাহলে ট্রেডিশনালি আপনি কোথায় কি থাকতেন, তো ট্র্যাক নাই। আবার বাঙালিরাও কয়েক যুগ, বাংলাদেশ আমল থেকে না, ব্রিটিশ আমল থেকে থাকছে। তাহলে এইটাকেও আপনি ম্যানেজ করতে গেলে উভয় পক্ষের সম্মতিতে করতে হবে। আমি থাকবো তুমি থাকবো না করতে করতে কেউ থাকতে পারবে না, ফলে তৃতীয় পক্ষ এসে যাবে। আমাদের পাহাড়ে যে বাঙালি এবং পাহাড়ি উপজাতিরা আছে, তাদের উচিত হবে অবিলম্বে একটি পিসফুল কো এক্সিস্টেন্সের এনভায়রনমেন্ট গড়ে তোলা। যদি এই শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি করতে না পারে, তাহলে কিন্তু বাইরের আক্রমণ আসবেই। এটাকে ঠেকাতে হলে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তিকে, সামাজিক শক্তিকে শক্তিশালী করার কাজে লাগতে হবে। এদেরকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সম্প্রীতি, এরাই তো তখন বলে দিবে যে ওই লোকটা অস্ত্র নিয়ে আসে, ওই লোকটা অন্তর্ঘাত করে। তখন আপনার এই কোনো হানাদার বা আক্রমণকারী কোনো স্পেস পাবে না। তাহলে ওই রকম কন্ডিশন গড়ার দিকে আমাদের আগাতে হবে। স্যার, ওই যে আপনি বলেন নিরাপত্তা ঝুঁকির পয়েন্ট থেকে আপনি শুরুতে একটু টাচ করলে একটু এলাবোরেট করাটা স্যার দরকার। সেটা হচ্ছে আমরা KNF এর অ্যাক্টিভিটি দেখলাম, আমরা কুকি চীনের অ্যাক্টিভিটি সাম্প্রতিক সময়ে অনেক বাড়ছে, এবং এই যে খ্রিস্টান রাষ্ট্রের যে ফর্মুলা, স্পেশালি আমরা প্যালেস্টাইনে যা দেখছি বা লেবাননে যা দেখছি, সেই জায়গা থেকে তো সেটার বীজ বপন হোক, সেটাই তো আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। এখানে অলরেডি চারা গাছ হয়ে গেছে বলা যেতে পারে। তো এই বিষয়টাতে আসলে আমরা কতটা, এই সংকটটাকে আমরা কতটা আসলে একটা মিলিটারি সলিউশনের দিকে চিন্তা করবো, আর কতটা আমরা ডিপ্লোম্যাটিক সলিউশনের দিকে চিন্তা করব? এটা ডিপ্লোম্যাটিক, মিলিটারি, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, ইট শুড বি এন হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ হইতে হবে। আপনি পার্বত্য চট্টগ্রাম করছি আমরা, আমাদের যে রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, এটাকে কি আমরা কক্সবাজারের সমস্যা বলি? আপনি পার্বত্য চট্টগ্রামে দিনাজপুর, রংপুর, রাজশাহীর লোক গেছে, কয়জন পাহাড় দেখছে? এটা তো জাতির সমস্যা হিসাবে নিতে হবে। পাহাড়ের আলাদা কোনো সমস্যা নাই, এটা বাংলাদেশের জাতির সমস্যা, কারণ ওখানে কোনো সমস্যা হলে এটা আমরাও ভুগবো। অতএব নিরাপত্তার প্রসঙ্গে পাহাড় সম্পর্কে, এই যে যেমন আপনি গোড়াতে মৌলিক প্রশ্নগুলো থ্রো করেছেন, যে ভুল করেও কেন মানুষ আদিবাসী বলছে, কেন একজন আমজনতা তার পাঠ্যপুস্তকে এবং একজন তাবর টাকসাইটের আমলা তার উচ্চ পদে বসেও উপজাতি আর আদিবাসীর সংজ্ঞা বোঝে না? কেন এত বিরাট বিরাট মহামানবদের প্রশাসন সাজানোর পরেও জাতিসংঘ টুপ টুপ করে
এই নানা জিনিস দেয় যেটা সংবিধান বিরোধী। এর কারণটা কি? কারণটা হলো সমস্যার গভীর সম্পর্কে আমরা কেউই জানি না, বা যাদের জানার কথা তারা জানে না। আমলা গিয়া চাকরি করে, মন্ত্রী কিছুদিন একটা কাজ করে ধামাচাপা দেয়। এটাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সমস্যা হিসাবে দেখে এর সাথে একটা পার্বত্য চট্টগ্রাম নীতি থাকা উচিত ছিল আমাদের। আমরা করেছি কি? ইনফ্যাক্ট আমাদের কি কোনো জাতীয় নিরাপত্তা নীতি আছে ইন রিটেন? রোহিঙ্গারা যে এতদিন ঝুলে আছে, এই সরকার আইসা বাংলাদেশ ফার্স্ট একটা নীতি করছে, বাংলাদেশ ফার্স্ট অ্যাপ্রোচ। কিন্তু তার বাইরে কি ছিল? একবার মহামানব, মহাকর্তা, মহানেত্রী মনে করছে এদেরকে শুধু পালবো, এদেরকে ধরে আমি একটা নোবেল পেয়ে যাব। এভাবে তো জাতীয় সমস্যার সমাধান হয় না। এটা পলিসি ফ্রেমওয়ার্ক করে, এটার একটা স্টেপ বাই স্টেপ আপনার মিড টার্ম, লং টার্ম, শর্ট টার্ম প্ল্যানিং করে এটা আগাইতে হয়। পার্বত্য চট্টগ্রামে তো ইমিডিয়েটলি আপনি শুধু শান্তি চুক্তির রিভিউ নয়, পুরো পার্বত্য নীতি করা দরকার। এর স্টেপ বাই স্টেপ শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যান ওপেন করে দেওয়া দরকার, যেটার মধ্যে এখানে চারাগাছই বলেন, আগাছাই বলেন, অন্তর্ঘাতই বলেন, প্রত্যেকটা আটকা পড়বে। নীতির বেষ্টনীটা, নীতির রক্ষা জাল এবং কবচটা এমনভাবে প্রণীত হতে হবে, হলিস্টিক, সার্বজনীন, মাল্টিডাইমেনশনালি, যেটা সামরিক থেকে শুরু করে সাংস্কৃতিক, অর্থনৈতিক শুরু থেকে রাজনৈতিক পর্যন্ত প্রতিটি ক্ষেত্রকে টাচ করবে। এগুলো তো জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত। একটা মেইন জাতীয় নিরাপত্তা নীতির সাবফ্রেম হিসাবে রোহিঙ্গা নীতি, পার্বত্য চট্টগ্রাম নীতি, আমাদের দক্ষিণ পূর্ব সুন্দরবনের নীতি, এগুলো থাকা উচিত। এটাকে আমরা করতে পেরেছি? যদি করতে না পারি, চারা গাছ, বট গাছ হইলে আপনি তখন কী করবেন? স্যার, শেষ প্রশ্ন আপনাদের কাছে, দুজনের কাছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা স্থায়ী পার্বত্য নীতি তৈরির ক্ষেত্রে অথবা ওভারঅল এই সংকটের ক্ষেত্রে আপনি সরকারকে কি কি পরামর্শ দেবেন, যেটা আপনি মনে করেন স্পেশালি ইমিডিয়েট ফিউচারে খুবই ইম্পর্টেন্ট? আমি সুন্দর প্রশ্ন আপনার। আমি 5টি ভিত্তির উপর একটি স্থায়ী পার্বত্য নীতির প্রস্তাব করতে পারি। 1 নম্বর, সাংবিধানিক ভিত্তিক সম অধিকার। নাম্বার 2, সকল সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্যের সুরক্ষা। 3 নম্বর হচ্ছে অংশগ্রহণমূলক স্থানীয় শাসন। 4 নম্বর, নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত কৌশল। 5 নম্বর, গবেষণা ভিত্তিক নীতি, তথ্য কূটনীতি ও সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ। আমার বিশ্বাস পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সমাধানে কোনো একক পরিচয় বা একক রাজনৈতিক অবস্থানের মাধ্যমে সম্ভব নয়। শান্তি, নিরাপত্তা, উন্নয়ন, সাংবিধানিক সমতা এবং পারস্পরিক আস্থার সমন্বিত কাঠামো এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি হতে পারে। স্যার, আপনি কি পরামর্শ দেবেন? না, এইগুলো খুব ভালো প্রস্তাব, এগুলো অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলো ইউজ করে আমরা একটা ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু শর্ট টার্ম, লং টার্মের জন্য আমি মনে করি যে একটা খুব ওয়েল রিটেন, ওয়েল ড্রাফট অ্যান্ড ওয়েললি কনসার্ন ইন এভরি অ্যাসপেক্টস অফ দ্য চিটাং হিল ট্র্যাক্স একটা পার্বত্য চট্টগ্রাম নীতি হওয়া দরকার। যে পলিসি পেপার থাকবে, যার মাস্টার আমব্রেলার নিচে বাকি সব জিনিসগুলো থাকবে। সেখানে আমার নিরাপত্তা, এই কর্মসংস্থান, অর্থনীতি, এই সামাজিক সংহতি সব কিছু থাকতে হবে। সেটার জন্য লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম করা যায়। শর্ট টার্মের মধ্যে এই পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে স্থানীয় প্রশাসন, সামরিক প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব, যে নেতৃত্বের মধ্যে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ থাকবে, করে ছোট্ট ছোট্ট গ্রুপ করে তাদের থেকে গ্রাসরুট থেকে মত নিতে হবে। তাদের সাথে কনসালটেটিভ ডায়লগ করে মত নিয়ে যে তারা কি চাচ্ছে। নিশ্চয়ই আমি এটা বিশ্বাস করব না, আমরা কেউ বিশ্বাস করব না যে মানুষ সাধারণত সংঘাত চায়। মানুষ সাধারণত সংঘাত চায় না, শান্তিতে থাকতে চায়, কিন্তু তারে সংঘাতে ঠেলে দেওয়া হয়, একটা কন্ডিশন ক্রিয়েট করা হয় যে সংঘাতে যাইতে বাধ্য হয় যান বাঁচাইতে গিয়ে। সো শর্ট টার্মের ইমিডিয়েটলি বড় বড় মিটিং মিছিল না করে বিভিন্ন অনুষ্ঠানের ফিতা না কাইটা সবাইকে নিয়ে বসে
মত বিনিময় করে পার্বত্য চট্টগ্রামে মন্ত্রী নিয়েও একটা সমস্যা হয়েছে, এক মন্ত্রী আসছে এক মন্ত্রী গেছে, এটাও একটা রহস্যের ধূম্রজাল তৈরি করছে, একটা অবিশ্বাসের সৃষ্টি করছে। অতএব এইসব জিনিস কাটিয়ে জনগণের কাছেই প্রশাসনকে যেতে হবে। সিভিল অ্যান্ড মিলিটারি, যেহেতু নিরাপত্তার প্রশ্ন আছে, উভয় প্রশাসন সমগ্র নাগরিক সম্প্রদায়ের অংশের সাথে যাক, ছাত্রদের কাছে যাক, নারীদের কাছে যাক, তাদেরকে ডায়লগের মধ্যে নিয়ে আসুক এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তখন সে ওন করবে যে পার্বত্য চট্টগ্রাম আমার এটা বাঁচাইতে হবে, আমার এই আরেকজনের কথা শুনতে হবে না। সে এর মধ্যে দিয়েই মেন স্ট্রিমিং করে দেওয়া দরকার রাষ্ট্রের সাথে, এবং এরাই তখন ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। আপনি শুধুমাত্র আমলাতান্ত্রিক আনুষ্ঠানিক অনুষ্ঠান, সভা সমিতি, সেমিনার দিয়া না, আপনি খুব ইন্টারভেন্টিভ প্রোগ্রাম দিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে তাদেরকে সরকারি এবং জাতীয় কাজে নিয়ে আসেন। এই মানুষ আপনার, সে চাকমা হোক, মারমা হোক, বাঙালি জাতি হোক, উপজাতি হোক, সে মানুষ আমার। উপজাতি হইলেও তার সকল প্রকার অধিকার আছে, তার নাগরিক, ধর্ম, বর্ণ, ভাষার অধিকার আছে, এবং সেটা রক্ষা করার জন্য আমি আপনাকে পাশে দাঁড়ায় থাকতে হবে। আমি গিয়ে তার জমি দখল করবো বা তাকে কোণঠাসা করবো, এটা হবে না। অথবা আমরা কেউই যেন কোনোভাবে এমন কন্ডিশন ক্রিয়েট না করি যাতে সে সংঘাতে জড়িয়ে যেতে বাধ্য হয়। অতএব শর্ট টার্মের মধ্যে আমি বলবো সরকারের সকল এজেন্সি জনগণের সাথে ডায়লগ ওপেন করুক এবং তাদের কাছ থেকে একেবারে অন দ্য গ্রাউন্ড তথ্যটা নিক, তারা কি চায়। দেন আরও যারা পলিসি মেকার আছে তাদের নিয়ে বসুক, রিসার্চার যারা আছে তাদেরকে নিয়ে বসুক, এবং এটা ঘন ঘন করতে থাকুক। কোথাও যদি অবিশ্বাস গ্যাপ থাকে এটা দূর করুক, দূর করে তাহলে চোখের সামনে দেখা যাবে যে কোথায় কি ভুলগুলা হচ্ছে। এই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, সিভিল অ্যান্ড মিলিটারি প্রশাসন, বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যারা স্থানীয় সরকারের প্রতিনিধি আছে, সবাইকে আপনি ইনভলভ করেন, করে তাদেরকেই ফোরফ্রন্টে নিয়ে আপনি আগায় যান। এটাই আমাদের প্রথম পলিসি হওয়া দরকার। থ্যাংক ইউ স্যার, আপনাদের দুইজনকে চমৎকার বক্তব্যের জন্য এবং আপনাদের সময়ের জন্য। এটা শুধু চিটাগাংয়ের ইস্যু না, এটা পুরো বাংলাদেশের নিরাপত্তার ইস্যু। আমাদের জাতীয় এবং ইকোনমিক সব কিছু মিলে এটা খুবই ইম্পর্টেন্ট। এই পৃথিবী যখন আগায় যাচ্ছে তখন এই বাংলাদেশকে নিয়ে আনফর্চুনেটলি দেখা যায় যে বাংলাদেশের স্বার্থ খুঁজে পায় চায়না, বাংলাদেশের স্বার্থ খুঁজে পায় ভারত, বাংলাদেশের স্বার্থ খুঁজে পায় আমেরিকা, কিন্তু খালি বাংলাদেশে কোনো স্বার্থ খুঁজে পায় না। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় আমাদের খুব স্বচ্ছ দেশপ্রেমেরও দরকার আছে, বোঝার দরকার আছে যে কোনো কিছুই সবাই যখন তার স্বার্থ খুঁজতেছে তখন আমরা যদি আমাদের স্বার্থ না বুঝি দেন আমরা আমাদের স্বার্থ হারায় ফেলবো এবং কারো না কারো পিছিয়ে আমাদের ছুটতে হবে। সেই জায়গা থেকে আমরা আশা করি এবং দোয়া করি কথাগুলো সরকার শুনবে এবং যেই সেটা মিলিটারি, প্রশাসন, ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান সবাই এক হবে এবং বোঝার চেষ্টা করবে এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এটা সবার ইস্যু, এটা জাতীয় ইস্যু এবং সেইটা সমাধান করার বেনিফিট আমরা সবাই পাবো।